দর্শক, নন্দন টিভির ল অ্যান্ড লাতের এই পর্বের অনুষ্ঠানে আপনাদের আমি জয়ন্ত সিনহা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বরাবরের মতোই এমন একটা বিষয় যেটা আমাদের নিত্য নৈমিত্তিক এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত। আজকের বিষয় সেটা হলো আমাদের রেসিডেন্সিয়াল যে প্রপার্টি, যে বাড়ি ঘর, এর সঙ্গে রিলেটেড যে HVAC সিস্টেম। এখন প্রশ্ন আসতে পারে যে ল অ্যান্ড লাতের এই আইন বিষয়ক অনুষ্ঠানের সঙ্গে আসলে এরকম নিত্য নৈমিত্তিক যে হিটিং কুলিং সিস্টেমের কি সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের সঙ্গে এই পর্বের অনুষ্ঠানে আছেন বিশেষজ্ঞ জনাব মেজবাউদ্দিন ভুইয়া, যিনি একজন এই কমিউনিটিতে খুব পরিচিত মুখ, HVAC টেকনিশিয়ান। মূলত উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশের খুলনা ইউনিভার্সিটি থেকে উনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এখানে এসছেন এবং এখানে নিজেকে আপগ্রেড করেছেন এবং এই HVAC টেকনিশিয়ান এই পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। আমরা প্রতিনিয়তই তাকে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের এই HVAC রিলেটেড যে সমস্যার সম্মুখীন আমরা হই। আমরা প্রথম যে ফোন নাম্বারটা আসে সেটা হলো আমাদের মেজবা ভাইয়ের। সো আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি মিস্টার ভুইয়াকে। আমি মিস্টার ভুইয়াকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা শর্ট নোটিশে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে। ধন্যবাদ নন্দন দেবীকে, অ্যান্ড ধন্যবাদ ব্যারিস্টার জয়ন্ত কুমার সিনহাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্পেশালি এটা আসলে একটা শিক্ষামূলক অনুষ্ঠান। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ মিস্টার ভুইয়া। আমরা যেটা আপনি প্রথমেই শুনেছেন যে আমরা আসলে এটা ল অ্যান্ড লাতে হলো একটা আইন বিষয়ক অনুষ্ঠান এবং এর সঙ্গে এরকম একটা বিষয়ের মিশেল ঘটানো আমরা দেখেছি যে দুটো ব্যাপারেই দর্শক সমৃদ্ধ হবেন এবং এই কারণে আমরা চেষ্টা করব যে আপনার কাছে থেকে আমরা শুনবো এই হিটিং এবং কুলিং এবং এই HVAC-এর যে বিষয়গুলো, এগুলোর দৈনন্দিন যে সমস্ত অপারেশনাল বা ব্যবহার্য যে বিষয়গুলো সেগুলো, এছাড়া আইনগত বিষয়টা আমি দর্শকদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব। সো এই পর্যায়ে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে আসলে আমরা যে এই HVAC সিস্টেমটা, এটা টোটালি আমাদের কাছে আসলে যারা আমরা ব্যাকহোম থেকে এসছি, আমরা যারা ভারত, বাংলাদেশ ওই অঞ্চল থেকে যারা, তারা অ্যাকচুয়ালি এই সিস্টেমের সঙ্গে খুব একটা আগের থেকে পরিচিত নই, কারণ আমাদের বাড়িঘর ঠিক ওইভাবেই তৈরি নয়। বাট এখানে এসে আমরা কিন্তু এরকম একটা নতুন সিস্টেমের সঙ্গে নিজেকে ব্যবহার উপযোগী করে নিতে হয়। তো আমরা এই যে HVAC যে শব্দটা আমরা বিভিন্ন সময় সচরাচর শুনি, এই HVAC জিনিসটা আসলে কি, একটু যদি আমাদের সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। HVAC লিটারাল মিনিং ইজ হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। নর্থ আমেরিকাতে যেহেতু শীত এবং গ্রীষ্ম দুটেই খুব প্রকট আকার ধারণ করে, এজন্য এখানকার এয়ারকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য দুইটা সিস্টেমই দরকার, কুলিং এবং হিটিং। সো একসাথে আমরা পাশাপাশি এখানে ভেন্টিলেশন সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখানকার সব হাউসগুলো থাকে সাধারণত ফুলি এয়ার টাইট। সো ইনসাইডের ভেন্টিলেশন খুবই জরুরি, এই জন্য টোটাল সিস্টেমটাকে আমরা হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বলি। ধন্যবাদ। মজার ব্যাপার জানেন কি, যে লয়ার হবার আগে এই শব্দটা শুনতাম কিন্তু আসলে জিনিসটাকে বুঝতাম না। HVAC এটা একেবারেই নতুন ব্যাপার, অনেকে বিভিন্নভাবে উচ্চারণ করে এটাকে, বাট পরে জানলাম যে আসলে এটা ভেঙে ভেঙে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সব মিলে একটা HVAC সিস্টেম। আমি এই পর্যায়ে আপনাকে যেটা আমার প্রশ্ন থাকবে, মূলত এই যে বাড়িঘর আমরা কিনি, এর সঙ্গে আমি দেখেছি বিভিন্ন এই HVAC সিস্টেমের সঙ্গে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট জড়িত। কি কি আপনি যদি একটু আলাদাভাবে বলতেন আমাদের সুবিধার জন্য। এখানে থাকে মূলত ফার্নেস, ফোর্স এয়ার সিস্টেম হিটিং হলে ওখানে ফার্নেস থাকে, রেডিয়েন্ট হিটিং হলে ওখানে বয়লার থাকে, আর রেজিডেন্সিয়াল হট ওয়াটার ইউজ করার জন্য ওইখানে হট ওয়াটার ট্যাঙ্ক থাকে। তারপর এয়ারকে ময়েশ্চার করার জন্য এখানে হিউমিডিফায়ার থাকতে পারে,
পানিকে ফিল্টার করার জন্য ওয়াটার পিউরিফায়ার থাকতে পারে, এয়ারকে ক্লিন করার জন্য এয়ার পিউরিফায়ার থাকতে পারে। এখানে মূলত এগুলোই থাকে। ধন্যবাদ। দেখেন এতগুলো জিনিস আমরা মূলত আমি যেটা দেখি যে ওভারঅল মানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা বাড়িতে ফার্নেস, এয়ার কন্ডিশনার এবং হট ওয়াটার ট্যাঙ্ক, এই তিনটি মূলত আর কি একটা বাড়ির একদম যেটা না হলেই নয়, মিনিমাম রিকোয়ারমেন্ট এই তিনটে থাকতেই হয়। তার সঙ্গে আপনি যে সমস্ত জিনিস বললেন এগুলো হলো আনুষাঙ্গিক, থাকতেও পারে নাও থাকতে পারে। আমি আপনার কাছে এখন প্রশ্ন রাখবো যে এই যে আমাদের হিটিং যে সিস্টেমটা, অর্থাৎ এইচভ্যাকের একটা পার্ট, এই হিটিংয়ের মেইন যে মেশিনটা, এটাকে বোধহয় বলা হয় ফার্নেস। তো এই ফার্নেসটা, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, এই ফার্নেসটা অ্যাকচুয়ালি কত রকমের হতে পারে, টাইপ অফ ফার্নেসেস? ফার্নেস সাধারণত মূলত দুই ধরনের হয়, একটা হলো হাই এফিসিয়েন্সি আর একটা হলো মিড এফিসিয়েন্সি। আচ্ছা, মানে তার মানে দু রকমের হতে পারে। অর্থাৎ আমি যারা নিউ হোম বায়ার, অর্থাৎ নতুন বাড়ি কিনতে যাচ্ছে যারা, তারা যদি বাড়িতে যায়, যেহেতু আমরা বাড়ি কেনবার আগে আমরা দেখতে যাই বাড়ি ভেতরের কি অবস্থা, তো আমরা কিভাবে বুঝবো যে এটা কোনটা মিড এফিসিয়েন্সি এবং কোনটা হাই এফিসিয়েন্সি? একদম একজন নবিসের জন্য বোঝার সবচেয়ে সুন্দর উপায় হলো ওটার বেন্টিং সিস্টেমকে দেখা। বেন্টিং সিস্টেম কি? ওখানে যখন ন্যাচারাল গ্যাস বার্ন হয়, ওটার ফ্লু গ্যাসটা বাইরে যাওয়ার জন্য যে সিস্টেম, ওটাকে আমরা বলি বেন্টিং সিস্টেম। সো আপনারা যদি দেখেন যে এটা গ্যালভানাইজ, অর্থাৎ সোজা বাংলায় যদি বলি টিনের মতো কোনো মোটা পাইপ যদি দেখেন যে হাউজের চিমনির ভিতরে গেছে, নট দ্য ওয়াল থ্রো করে বাইরে না, চিমনিতে গেছে, তখন এটা আপনি বুঝে নেবেন মিড এফিসিয়েন্সি। আর যদি দেখেন ব্ল্যাক অথবা হোয়াইট কোনো পাইপ যদি ফার্নেস থেকে বের হয়ে ওয়াল থ্রো করে যদি বাইরে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন এটা হাই এফিসিয়েন্সি। অর্থাৎ স্বভাবতই মানে নামেই বোঝা যাচ্ছে যে আমরা যদি নিতে চাই তাহলে প্রেফারেবল হলো হাই এফিসিয়েন্সি ফার্নেসকে প্রেফার করা। আমি ঠিক কিনা? এক্স্যাক্টলি, অফকোর্স নামেই বোঝা যাচ্ছে যে হাই এফিসিয়েন্সি মিন হাই। আচ্ছা, তো মিড এফিসিয়েন্সি এবং হাই এফিসিয়েন্সির মধ্যে অ্যাকচুয়ালি কেন আমরা হাই এফিসিয়েন্সিটাকে প্রেফার করবো? এর ডিমেরিটসটা কি মিড এফিসিয়েন্সি? হাই এফিসিয়েন্সিতে এই জন্য যাব, এফিসিয়েন্সি মানে ইনপুট যা দেওয়া হবে আউটপুট কত বেশি আমরা পাবো। মিড এফিসিয়েন্সি নামেই বোঝা যাচ্ছে আমরা ইনপুট যা দিব আউটপুট অনেক কম পাবো। আর হাই এফিসিয়েন্সি হলো ইনপুট যা দিব অলমোস্ট আউটপুট তাই আসবে। নাওয়াডেজ আমরা অলমোস্ট 97% এফিসিয়েন্ট ফার্নেস পাই। আর মিড এফিসিয়েন্সি যেটা 73 থেকে 83% এফিসিয়েন্ট অনলি। হাই এফিসিয়েন্সি 97%। অনলি আমি যদি 100,000 BTUs ইনপুট দিই, আমি 97,000 BTUs আউটপুট পাই। অর্থাৎ তার অর্থ হলো যে আমরা যদি একদম লেম্যান স্টাইলে চিন্তা করি যে হাই এফিসিয়েন্সির আউটপুট বেশি হবার অর্থ হলো যে আমার গ্যাস কনজামশনটা কম হবে, অর্থাৎ আমার ইউটিলিটি কস্টটা হয়তো কমে আসবে, এই কারণে আমরা হাই এফিসিয়েন্সি চুজ করব। ফার্নেসের ক্ষেত্রে যদি আমি হিটিং সিস্টেমটাকে বলি, যেখানে আমার কনফিউশন আগেও ছিল, অনেকেরই কনফিউশন আছে, এবং বাড়ি কেনবার পরে অনেক প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হয় যে আমি এটা জানতাম না যে এটা কি টাইপের হিটিং। আমাদের একটু বলবেন যে হিটিং যে সিস্টেমটা একটা বাড়িতে, এখানকার কানাডার যে বাড়ি ঘরগুলোতে হয়, কত রকমের হিটিং সিস্টেম হতে পারে এবং কোন হিটিং সিস্টেমটা এফিশিয়েন্ট? এখানে মূলত আমরা নর্থ আমেরিকাতে যে হিটিং সিস্টেমগুলি আমরা বলি, ওটা হলো একটা হলো ফোর্স এয়ার সিস্টেম, যেটা রেগুলার ফার্নেস। একটা হলো অয়েল হিটিং। ফোর্স এয়ার সিস্টেম ন্যাচারাল গ্যাস দিয়ে হয়, অয়েল হিটিংটা এক ধরনের ফার্নেস অয়েল পাওয়া যায়, ওইটা দিয়ে হয়, ওইটাকে আমরা ফোর্স এয়ার বলি। ওইটাতেও সেন্ট্রাল এসি করা যায়। আর এটা হলো রেডিয়েন্ট হিটিং সিস্টেম, যেটা ওয়াটার দিয়ে করা হয়, বয়লার দিয়ে। ওটার ডিসঅ্যাডভান্টেজ হলো ওটাতে আমরা এয়ার কন্ডিশনিং করতে পারি না। আরেকটা সিস্টেম হলো ইলেকট্রিক হিটিং, হুইচ ইজ very few, but still there is electric heating system. ইলেকট্রিক হিটিং সিস্টেম সম্বন্ধে অনেকে বাড়িতে কি হিটিং সিস্টেম, এটা যখন এক্সট্রিম শীতের সময় যখন এক্সট্রিম ইলেকট্রিসিটি বিল আসে, তখন তারা বুঝে যে তার বাড়িতে ইলেকট্রিক হিটিং সিস্টেম। ইলেকট্রিক হিটিং সিস্টেমের কোনো অ্যাডভান্টেজ নেই, অনলি ডিসঅ্যাডভান্টেজ। ওটাতে আমরা না পারি এসি করতে, ইভেন ওটা এয়ার অনেক ড্রাই হয়ে যায়, ইচিং করে, হিউমিডিফায়ার আমরা কোনো ময়েশ্চার এয়ারে অ্যাড করতে পারি না। অনেকে যে হোম ডিপো থেকে ওই হিউমিডিফায়ার নিয়ে এসে ম্যানুয়ালি চালানোর চেষ্টা করে,
সো মূলত এইগুলোই হিটিং সিস্টেম। তার মানে 4 রকমের হিটিং সিস্টেম থাকতে পারে, এবং যেটা এখন আমরা দেখছি যে আগে এই ট্রেন্ডটা ছিল, অনেক আগে তো এখানে শুধুমাত্র ফার্নেস ওয়েল দিয়ে যেটা হতো সেটাই ইউজ করা হতো, কিন্তু এখন ম্যাক্সিমাম যেটা দেখি আমরা সেটা হলো ফোর্সড এয়ার গ্যাস হিটিং সিস্টেম। এয়ার কন্ডিশন যে আমাদের এই এয়ার কন্ডিশনিং সিস্টেমটা, এই এয়ার কন্ডিশন সিস্টেমটা অ্যাকচুয়ালি কী রকমের হতে পারে আমাদের এই যে সমস্ত বাড়ি ঘর আমরা কিনি রেসিডেন্সিয়াল, এখানেও কি ডিফারেন্ট টাইপসের এয়ার কন্ডিশন সিস্টেম হতে পারে, নাকি এয়ার কন্ডিশন একটাই নর্মালি স্ট্যান্ডার্ড সিস্টেম? ধন্যবাদ আপনাকে। এখানেও বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশন সিস্টেম হতে পারে। আপনার বাড়ি যদি ফোর্স এয়ার সিস্টেম হয় তাহলে ডেফিনেটলি ওইখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকবে। সেন্ট্রাল এয়ার কন্ডিশন না থাকলেও সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম করা যাবে। আর যদি আপনার ওইখানে থাকে রেডিয়েন্ট হিটিং সিস্টেম, দের ইজ নো চান্স টু মেক ইট সেন্ট্রাল এয়ার কন্ডিশন। ইন দ্যাট কেস বাংলাদেশে যেরকম আমরা উইন্ডো টাইপ এসিগুলা দেখি, ওরকম প্রত্যেক রুমে রুমে অনেকেই উইন্ডো টাইপ এসিগুলা করে। সো দের ইজ অ্যানাদার সিস্টেম উইন্ডো টাইপ এসি। তার চাইতেও উইন্ডো টাইপ এসির চাইতেও আরেকটা ফার্দার অ্যাডভান্স সিস্টেম আছে, সেটাকে বলি আমরা ডাক্টলেস। নর্থ আমেরিকাতে ডাক্টলেস বলে, বাংলাদেশে আমি জানি না কি বলে, যেটাকে দেখবেন যে রুমের ভিতরে একটা এয়ার থ্রো করার একটা ইনসাইডে একটা এয়ার থ্রো করার একটা মেশিন থাকবে, বাইরে আরেকটা মেশিন থাকবে, যেটাকে বাংলাদেশে মনে হয় স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং বলে। মানে একটা রুমকে পার্টিকুলার একটা জায়গাকে শুধুমাত্র আমরা মানে হিটিং বা কিন্তু আমরা নর্মালি এখানে যেটা দেখি যে একটা ইউনিট বাইরে থাকে, এবং সেটা মূলত এখন ম্যাক্সিমাম বাড়ি সেন্ট্রালি এয়ার কন্ডিশনড, আই মিন বাইরে একটা মেশিনে ইউনিট বসানো থাকে, একটা এয়ার কন্ডিশন ইউনিট। হ্যাঁ, সেন্ট্রাল এসিতে বাইরে একটা, ওটাকে আমরা কন্ডেন্সিং ইউনিট বলি। সেম আমি যেটা বলতেছিলাম স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, এখানে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখা যাবে যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, ওইটারও বাইরে একটা সিস্টেম ঝুলানো থাকে। কন্ডেন্সিং ইউনিটটা বাইরে থাকে, ইভাপোরেটর কয়েলটা ভিতরে থাকে, যেটা এয়ার থ্রো করে ভিতরে। ধন্যবাদ মিস্টার ভুইয়া, আমরা আবার আপনার কাছে ফিরে আসব, বাট এর মাঝে আমি চলে যাব দর্শকদের কাছে যে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। এখন বিরতির পরে ফিরে আসব আবারও কিছু লিগ্যাল ইস্যু নিয়ে, যেগুলো আপনারা বাড়ি কেনবার আগে কি কি ব্যাপার পূর্ব শর্ত দেখা উচিত এই সম্বন্ধীয়, সেই ব্যাপারটা নিয়ে ফিরে আসবো। সঙ্গেই থাকুন।